আগামীকালকে ভূমি অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী পরশুদিন খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনারা যারা এখানে চাকরি প্রার্থী এবং পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ আজকে আমি এই ভিডিওতে রেখেছি সকল প্রকার চাকরির পরীক্ষায় কমন আসা বা বেশিবার আসা 50টি প্রশ্ন উত্তর। তো এখান থেকে হয়তোবা আপনাদের সহকারী উপখাদ্য পরিদর্শক এবং ভূমি অধিদপ্তরের পেশকার পদে পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন, দুই থেকে 5 মার্ক এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমি মনে করি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। এবং আরো জানতে পারবেন এখানে পেশকার পদের এবং খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং কেমন প্যাটার্নের প্রশ্ন হবে, A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা করি আপনাদের অনেক কাজে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি মূল আলোচনায় চলে যাই। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকনটি বাজিয়ে দিবেন। এবং যারা ইতিমধ্যে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি আগামীকালকের পেশকার পদের পরীক্ষা এবং আগামী পরশুদিনের খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় একাধিকবার কমন আসা 50টি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন উত্তর রেখেছি। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি এই ভিডিওটি প্লে করে থাকেন আশা করি আপনাদের অবশ্যই 100% কাজে দেবে। পেশকার পদে পরীক্ষা সফল হতে হলে দরকার সঠিক দিক নির্দেশনা আর অনুশীলন। তাই আপনার প্রস্তুতি আরো শক্তিশালী করতে এখানে সাজানো হলো 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এগুলো অনুশীলন করলে পরীক্ষা হলে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হবে। চলুন শুরু করি। প্রস্তুতির মাঠে আপনারই জয় হবে ইনশাল্লাহ, যদি এই প্রস্তুতিটা আপনি ফুলফিল করতে পারেন। পেশকার পদের জন্য 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো এখানে শুধু পেশকার পদের জন্য না, এটা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো 100% কমন আসতে পারে। আমি 100% গ্যারান্টি দিব না যে 100% চলে আসবে, কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমি এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয়ক 50টি প্রশ্ন রেখেছি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের একটু উপকার হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। তো 1 নম্বর প্রশ্ন আছে, দেখুন, সমাস ভেঙে লেখো উপকারিতা। তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশন, উপকার প্লাস ইতা, উপকারিতা। সমাস ভেঙে লেখো উপকারিতা, উপকার প্লাস ইতা, উপকারিতা। 2 নম্বর প্রশ্ন, কর্মঠ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর অলস। কর্মঠ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অলস। 3 নম্বর প্রশ্ন, আমি যাব এটি কোন কাল? আমি যাব এটি ভবিষ্যৎকাল। আমি যাব এটি কোন কাল? আমি যাব এটি হচ্ছে ভবিষ্যৎকাল। কারণ আমরা সবাই জানি যে এখনো যে কাজটি সংগঠিত হয়নি ভবিষ্যতে সংগঠিত হবে, এই ধরনের যে কাজগুলো আছে, যে বিষয়গুলো আছে সেগুলো ভবিষ্যৎকে বোঝায়। তো 4 নম্বর প্রশ্ন, মুকুন্দ দাস কোন ধারার কবি? উত্তর স্বদেশপ্রেম। মুকুন্দ দাস স্বদেশপ্রেমী একজন কবি। 5 নম্বর প্রশ্ন, ফসল তুলিল সঠিক রূপ কোনটি? উত্তর ফসল তুলল। ফসল তুলিল সঠিক রূপ হচ্ছে ফসল তুলল। 6 নম্বর প্রশ্ন, যে শব্দের সম্পূর্ণ অর্থ বোঝায় তাকে কি বলা হয়? যে শব্দ সম্পূর্ণ অর্থ বোঝায় তাকে পূর্ণ শব্দ বলা হয়। 7 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশ কোন আন্দোলনের প্রধান কবি? জীবনানন্দ দাশ আধুনিক আন্দোলনের প্রধান কবি। জীবনানন্দ দাশ আধুনিক আন্দোলনের প্রধান কবি। 8 নম্বর প্রশ্ন, কৃষ্টি শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃতি। কৃষ্টি শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি। 9 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে কতটি কারক আছে? সঠিক উত্তর 6টি। বাংলা ব্যাকরণে 6টি কারক আছে। 9 নম্বর প্রশ্ন, নির্বাক শব্দের কোন উপসর্গ আছে? নির্বাক শব্দে কোন উপসর্গ আছে?
নির্বাক শব্দে নির উপসর্গ আছে, নির্বাক শব্দে নির উপসর্গ আছে। তো এবার আমরা আসি ইংরেজি 10টি প্রশ্নে। ইংরেজি প্রশ্নগুলো আমরা এখন একটু দেখি। 11 নম্বর প্রশ্ন, ফাইন্ড দি সিনোনিম অফ ইএজিআর, এগার। ফাইন্ড দি সিনোনিম অফ এগার। তো এগার শব্দের সিনোনিম হচ্ছে কিন, KWN, কিন। 12 নম্বর প্রশ্ন, চুজ দি কারেক্ট স্পেলিং। সঠিক উত্তর হচ্ছে নেসেসারি। 13 নম্বর প্রশ্ন, হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ টেনিস। হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ টেনিস। সঠিক উত্তর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 14 নম্বর প্রশ্ন, মিনিং অফ ট্রান্সপারেন্ট। মিনিং অফ ট্রান্সপারেন্ট। সঠিক উত্তর অপশন ক, ক্লিয়ার। মিনিং অফ ট্রান্সপারেন্ট। সঠিক উত্তর ক্লিয়ার। 15 নম্বর প্রশ্ন, কারেক্ট প্যাসিভ, হি রাইট এ লেটার। সঠিক উত্তর এ লেটার ইজ রাইটেন বাই হিম। কারেক্ট প্যাসিভ। এই প্রশ্নগুলো আমাদের খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে যে প্রশ্নে আসলে কি বলা হয়েছে। কারেক্ট প্যাসিভ, হি রাইটস এ লেটার। তো সঠিক উত্তর হচ্ছে এ লেটার ইজ রাইটেন বাই হিম। 16 নম্বর প্রশ্ন, অফসাইড অফ ব্রেভ। অফসাইড অফ ব্রেভ। সঠিক উত্তর হচ্ছে কাওয়ার্ড। অফসাইড অফ ব্রেভ, ব্রেভের অফসাইড হচ্ছে কাওয়ার্ড। 17 নম্বর প্রশ্ন, চুজ দি কারেক্ট আর্টিকেল ড্যাশ হনেস্ট ম্যান ড্যাশ হনেস্ট ম্যান। তো এখানে আপনারা সবাই জানেন যে অ্যান হবে এটা সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর আছে অ্যান। 18 নম্বর প্রশ্ন, হি ইজ গুড ড্যাশ ইংলিশ। হি ইজ গুড অ্যাট ইংলিশ। সঠিক উত্তর অ্যাট। 19 নম্বর প্রশ্ন, প্লুরাল অফ ক্রাইসিস। প্লুরাল অফ ক্রাইসিস। ক্রাইসিসের প্লুরাল হচ্ছে ক্রিসিস। CRISIS, ক্রাইসিস। তো এখানে দেখুন CRISIS, ক্রাইসিস, আর এটা হবে হচ্ছে CRIACS, ক্রাইসিস। 20 নম্বর প্রশ্ন, মিনিং অফ অ্যাসেস। তো অ্যাসেস এর মিনিং হচ্ছে এন্ট্রি। অ্যাসেস এর মিনিং হচ্ছে এন্ট্রি। তো আমরা এবার চলে আসি গাণিতিক অংশে। গাণিতিক অংশে রয়েছে 10টি প্রশ্ন। এখানে দেখুন 21 নম্বর প্রশ্ন, 25% এর মান কোন ভগ্নাংশ। 25% এর মান 1/4 হচ্ছে 25% এর মান। 22 নম্বর প্রশ্ন, 12 গুণ 15 ইকুয়াল টু কত। তো এটা খুবই সহজ একটি প্রশ্ন। 12 গুণ 15 180। 23 নম্বর প্রশ্ন, 0.75 ইকুয়াল টু কত। 0.75 ইকুয়াল টু হচ্ছে 3/4। 24 নম্বর প্রশ্ন, ধারাটি 2, 4, 8, 16 পরের সংখ্যা কত। ধারাটি হচ্ছে একটি গুণোত্তর ধারা। তো এখানে দেখুন 2, 4, 8, 16, 16 দুগুণে 32। তো এখানে তার পরের সংখ্যাটি হবে 32, অর্থাৎ পঞ্চমতম পদ। পঞ্চমতম পদ হচ্ছে 32। 25 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 30% হলো 60, সংখ্যাটি কত। একটি সংখ্যার 30% হলো 60, সংখ্যাটি কত। সঠিক উত্তর 200। একটি সংখ্যার 30% যদি 60 হয় তাহলে সংখ্যাটি হবে 200। 26 নম্বর প্রশ্ন, রুট 144 ইকুয়াল টু কত। রুট 144 এটার সমান সমান হবে হচ্ছে 12। রুট 144 ইকুয়াল টু হচ্ছে 12। এটার মানে হচ্ছে আপনাদের যদি একটু বুঝিয়ে বলি, 144 এটারে আমরা যদি রুট করি, আমরা সবাই জানি যে কোনো সংখ্যাকে যদি রুট থাকে, মানে একটা সংখ্যা স্কয়ার করলে যা হবে, আবার ওই সংখ্যাটাকে স্মল করতে হলে রুট বসালে কিন্তু তার মান সেই পূর্বের মান চলে আসবে। তো এই 12 যদি আমরা স্কয়ার করি তাহলে 12 স্কয়ার করলে হবে কিন্তু 144। আবার এই 144 কে যদি আমরা রুট করি তাহলে এটা চলে আসবে 12। 27 নম্বর প্রশ্ন, 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু কত। 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো 5 স্কয়ার ইকুয়াল টু কত হয়, 5 এর যদি স্কয়ার করি আমরা তাহলে কত হবে, 5 গুণে 5 25 প্লাস
তিন তিন গুণ তিন 9, 25 আর 9 হবে হচ্ছে 34। তো 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু হবে 34। এটা কিন্তু খুব সহজ একটি প্রশ্ন। মনে করুন যে মনে হবে যে দেখতে এখন লাগতেছে খুবই সহজ, কিন্তু আপনারা পরীক্ষার হলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই অনেক সময় ঘুলিয়ে যায়। তাই এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন। 28 নম্বর প্রশ্ন, লাভ লোকসান 100 টাকার জিনিস 120-তে বিক্রি হলে কত লাভ হবে? 20 টাকা। সিম্পল। লাভ লোকসান 100 টাকার জিনিস 120-তে বিক্রি হলে লাভ অথবা ক্ষতি কি হবে, কত হবে? 20 টাকা। 20 টাকা লাভ হবে। 29 নম্বর প্রশ্ন, 1 ঘন্টায় মিনিট কত? 1 ঘন্টা মিনিট 60 মিনিট, এটা আমরা সবাই জানি। 30 নম্বর প্রশ্ন, দশমিক 0.4 গুণ 0.5 ইকুয়াল টু কত? 0.20। সঠিক উত্তর 0.20। তো আমরা এবার চলে আসি সাধারণ জ্ঞান অংশে। এখানে সাধারণ জ্ঞান অংশে 10টি প্রশ্ন রয়েছে। তো 31 নম্বর প্রশ্নে দেখুন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 32 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। ভিউয়ার্স, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। এবং আগামীকালকে আপনাদের পরীক্ষা, যারা আগামীকালকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটি যদি আপনারা প্লে করে থাকেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো কমন আসতে পারে সেই প্রশ্নগুলোকেই রেখেছি। তো আপনার হয়তো বা 5 মিনিট সময় লস হতে পারে, কিন্তু এখান থেকে আপনি কিছু শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। এবং পরীক্ষার হলে যদি এখান থেকে আপনি ধরুন 5 থেকে 10টি মার্ক কমন পেয়ে যান তাহলে কিন্তু আপনার আর মানে আনন্দের আর সীমায় শেষ থাকবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, 33 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। 34 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। 35 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এটা খুবই কমন একটি প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রশ্নগুলো কিন্তু এখানে খুবই ইজি মনে হলেও আসলে এই ধরনের প্রশ্নই চাকরি পরীক্ষায় অনেক সময় করে ফেলে এবং এই ধরনের জিনিসগুলো অনেক সময় ভুল হয়ে যায়। 36 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। 37 নম্বর প্রশ্ন, দেশে কর আদায় করে কোন প্রতিষ্ঠান? দেশে কর আদায় করে এনবিআর। দেশে কর আদায় করে এনবিআর প্রতিষ্ঠান। 38 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? উত্তর শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। 39 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 40 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুদ্রা কি? টাকা। তো এবার আছে কম্পিউটার ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক 10টি প্রশ্ন। তো এই 10টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মানে অনেক কমন প্রশ্ন আসে। আর এই যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি এই কম্পিউটার অফিস ব্যবস্থাপনা বিষয়ে, এই প্রশ্নগুলো অনেক পরীক্ষায় এসেছে, সেখান থেকে কিন্তু আমি কালেক্ট করে নিয়ে এসেছি। তো দেখুন, সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো ভিউয়ার্স, এই সিপিইউ এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক চাকরি পরীক্ষায় এসেছে ইতিমধ্যে এবং এটা আগামীতে যত পরীক্ষা হবে এখানেও আসার অনেক সম্ভাবনা রয়েছে। তো সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 42 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন ডিওসিএক্স। এই এক্সটেনশনটা বলতে কি বোঝায়? দেখুন, আপনি যদি এমএস ওয়ার্ডের কোনো কাজ করেন, আপনি যে ফাইলটা সংরক্ষণ করবেন তার পিছনে আপনি যাই দিয়ে সেভ করুন না কেন তার পিছনে কিন্তু এই ডিওসিএক্স এই বিষয়টা লেখা থাকবে। আর যদি আপনার বিষয়টা যদি এটা হচ্ছে ওয়ার্ডের আর যদি এক্সেল এর হয় তাহলে আপনি যে বিষয়টা সেভ করবেন যে নাম দিয়ে সেভ করবেন তার পিছনে এই ডিওসিএক্স লেখা আসবে ওয়ার্ডের, এবং এক্সেল এর হলে এক্সেল এর ক্ষেত্রে আপনি যে নামটা দিবেন তার পেছনে এক্সএলএস থাকবে, এবং যদি পাওয়ার পয়েন্টের হয় তাহলে সেটা পিপিটিএক্স থাকবে, এবং যদি টেক্সটের হয় তাহলে সেটা টেক্সট থাকবে। 43 নম্বর প্রশ্ন, কপি করার শর্টকাট কি? কপি করার শর্টকাট হচ্ছে Ctrl+C। 44 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের জনক কে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 44 নম্বর প্রশ্নটি, ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্টন সার্ফ। ইন্টারনেটের জনক ভিন্টন সার্ফ। 45 নম্বর প্রশ্ন,
ফাইল সেভ শর্টকাট কি মেনু কোনটি? ফাইল সেভের শর্টকাট মেনু হচ্ছে Ctrl+S। 46 নম্বর প্রশ্ন, ইমেইলের পূর্ণরূপ কি? ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। 47 নম্বর প্রশ্ন, এক্সেল কোন ধরনের সফটওয়্যার? উত্তর স্প্রেডশিট। এক্সেল কোন ধরনের সফটওয়্যার? স্প্রেডশিট। এখানে কিন্তু আপনারা যদি স্প্রেডশিট না থেকে যদি এখানে মনে করেন হিসাব ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয় এমন কিছু থাকে তাহলে কিন্তু সেটা হবে। তো এই যে প্রোগ্রামিং, ছবি আঁকা, ব্রাউজার এগুলো কিন্তু হবে না। আসলে এটা স্প্রেডশিট অপশনটা যদি না থাকে সেক্ষেত্রে হিসাব ব্যবস্থাপনা বা হিসাব সংরক্ষণ এই জাতীয় যদি কিছু থাকে তাহলে সেটা হবে। কিন্তু এক্সেল এর মাধ্যমে সব ধরনের হিসাব নিকাশ এইগুলো করা হয়ে থাকে। 48 নম্বর প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী মেমরি র্যাম। কম্পিউটারের অস্থায়ী মেমরি হচ্ছে র্যাম, আর কম্পিউটারের স্থায়ী মেমরি রম, আর রম। আর কম্পিউটারের অস্থায়ী মেমরি হচ্ছে র্যাম। এই র্যাম আর রম দুইটা জিনিস খুবই ঘুরপাক খায় আমাদের পরীক্ষার হলে গেলে মাথার মধ্যে। তো এই ক্ষেত্রে আপনারা সবসময় ক্লিয়ারলি বুঝে থাকবেন, সবসময় কম্পিউটার অস্থায়ী মেমরি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি, এবং রম হচ্ছে এটার পূর্ণরূপ আমার এখন মনে নাই, যাই হোক। তো যাই হোক, কম্পিউটারের অস্থায়ী মেমরি হচ্ছে র্যাম আর স্থায়ী মেমরি হচ্ছে রম। 49 নম্বর প্রশ্ন, অফিসে ফাইল গোছানোর কাজকে কি বলে? ফাইলিং। অফিসে ফাইল গোছানোর কাজকে কি বলে? ফাইলিং। 50 নম্বর প্রশ্ন, ডাকযোগে দলিল পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি? ইএমএস। ডাকযোগে দলিল পাঠানোর দ্রুততম মাধ্যম হচ্ছে ইএমএস। তো ভিউয়ার্স, আজকের আপনাদের চাকরির প্রস্তুতির এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য মনে করুন আমি আপনাদের এই 50টি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই এখান থেকে 2 মার্ক, 5 মার্ক বা 10 মার্ক আপনারা অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ, এটা আশাবাদী আমি। তো আশা করি যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে অবশ্যই আপনাদের কাজে দেবে। এবং আপনাদের যদি মনে করেন এই ভিডিওটি একটু হেল্প হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনারা কোথা থেকে আমাদের ভিডিও দেখেন এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান সে বিষয়টি কমেন্টে জানাবেন। এবং আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী বা কালকে বা এর পরবর্তী কোনো পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যার কারণে অনেক কিছু শিখতে পারবে তারা। এবং এখানে আরেকটি বিষয় স্পষ্ট যে পেশকার পদে পরীক্ষা আসলে কেমন হবে। পেশকার পদে পরীক্ষা আসলে 100 মার্কের হবে, এটা এমসিকিউ আকারে। এমসিকিউ আকারে পরীক্ষাটি হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন। আপনার সাফল্য নিশ্চিত। এই 50টি এমসিকিউ অনুশীলন করলে তুমি পরীক্ষায় 60 অথবা 70% প্রশ্নের ধরন খুব সহজেই বুঝে ফেলবে। নিয়মিত অনুসরণ, অধ্যবসায় আর সঠিক দিক, এই তিনটি তোমাকে নিয়ে যাবে পেশকার পদের সাফল্যের দোরগোড়ায়। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবার জন্য শুভকামনা রইল, এবং আপনারা পরবর্তী বিষয়ে কি নিয়ে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল।